আপনাকে যদি আমি প্রশ্ন করি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচাইতে আলোচিত প্রার্থীর নাম কি, নিশ্চয়ই আপনার জন্য উত্তর দেওয়া খুব সহজ হবে দর্শক। সেই সহজ উত্তর যার নাম, তিনিই আজকে আমাদের অতিথি। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন নাসিরউদ্দিন পাটোয়ারী, প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি, এবং একই সাথে তিনি 11 দলীয় জোটের ঢাকা 8 আসনের প্রার্থী ছিলেন। শুধু 8 আসনের আলোচিত না, সারা বাংলাদেশের আলোচিত প্রার্থী ছিলেন। নাসিরউদ্দিন পাটোয়ারী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই, নির্বাচন হয়ে গেছে, অনেক আলোচনা সমালোচনা ছিল, অনেক উত্তেজনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত এই নির্বাচনের মধ্য দিয়ে কি গণতন্ত্রের পুনর্জন্ম হলো নাকি ক্ষমতার পুনর্বিন্যাস হলো? ক্ষমতার পুনর্বিন্যাস হলো এবং গণতন্ত্রটা আর একটু পিছিয়ে গেল। আমাদের দেশে যে গণতন্ত্রের সংজ্ঞায়ন করা হয় যে একটি দল প্রার্থী দিবে, সে অনেকগুলো টাকা চিন্তায়, রাহাজানি, ডাকাতি, চাঁদাবাজি করে কামাবে। ইলেকশনের মৌসুম যেদিন আসবে সেদিন হলো এগুলা ঢালবে, ভোট কেন্দ্র থেকে ভোটগুলো চিন্তায় ডাকাতি করে নিয়ে যাব। এটা হলো বাংলাদেশ ইলেকশনের যেই সংজ্ঞা, এটা আমরা করে থাকি চর্চা বিভিন্ন দলগুলো। কিন্তু গণতন্ত্রের যা ইলেকশনের 3টে স্টেজ থাকে, এটা হলো প্রি ইলেকশন, ডিউরিং ইলেকশন, পোস্ট ইলেকশন। সো প্রি ইলেকশনে সাধারণত কাজগুলো বেশি থাকে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন যে এই কাজটাই উৎসর করলো, সেটা তারা নির্বাচন কমিশনের যে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তারা মেরুদণ্ডটা ঠিক রাখতে পারে নাই। অর্থাৎ তাদের নিয়ম ছিল যে আপনি ঋণ খেলাপি যদি হন, দ্বৈত নাগরিক যদি হন, তাহলে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। নির্বাচন কমিশনের সামনে যখন হলো মব করা হলো এবং সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা সেখানে হলো অ্যাক্টিভিটি চালানো হলো, তারা হলো ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক যারা আছে তাদেরকে নমিনেশন দিয়ে দিল, অর্থাৎ অ্যাপ্রুভাল করে দিল। সেকেন্ড আসে যে তারা প্রিজাইডিং অফিসারের ক্ষেত্রে অনেক নিয়ম শৃঙ্খলা বহির্ভূত গিয়ে তারা কাজ করেছে এবং ডিরেক্টলি একটা দলের ফেভারে কাজ করেছে। প্রি ইলেকশন হলো যখন সাংবিধানিক প্রতিষ্ঠান এমন করে, তাহলে আসলে নির্বাচন বা গণতন্ত্র এটা পিছনের দিকে ধাবিত হয়। নির্বাচনের দিন যেটা হয়েছে সেদিনও হলো ইলেকশন কমিশনের হাতে ফুল পাওয়ারটা থাকে, সেই জায়গাটা আমাদের তাদের অ্যাক্টিভিটিস কম দেখেছি। আফটার যে ইলেকশন, যে সেটার পরও যে কতটুকু ভোট কাউন্টিং হয়েছে, কোথায় কোথায় কী প্রবলেম হয়েছে, যে প্রার্থীরা অভিযোগগুলো দিয়েছে সেগুলোর কুইক রেসপন্স কতটুকু, সেই জায়গাটাও তারা নেয়। আমরা শুনেছি যে ট্রাইব্যুনাল গঠন হবে, ট্রাইব্যুনালে একটি মামলা হয়েছিল জনাব সাইদি সাহেবের, এবং ওই মামলার যে শুনানি এটা শেষ হতে হতে ওনার টেনিওর শেষ হয়ে গিয়েছিল। তো টেনিওর শেষ হওয়ার পরে পরবর্তীতে ওনাকে বিজয় ঘোষণা করেছিল, কিন্তু উনি আর সংসদে যেতে পারেন নাই। এই হলো বাংলাদেশের গণতন্ত্রের পরিস্থিতি। এটা শুধু তো নির্বাচন কমিশন কেন্দ্রিক না, দলের ভিতরগুলোর যে গণতন্ত্র চর্চা, বাংলাদেশের মানুষের যে গণতন্ত্র চর্চা, সেই জায়গা থেকে গণতন্ত্র অনেক পিছিয়ে। ফলত আমাদের এখানে একটা সমঝোতা হয়, এখানে আসলে গণতন্ত্র চর্চা হয় না। সমঝোতা ফরেন কান্ট্রিগুলোর ইনভলভমেন্ট থাকে, ইন্টারনাল যে ডিপ স্টেটের যে ফোর্সগুলো থাকে তারা জড়িয়ে পড়ে এবং সেখানেই তারা একটা সমঝোতার ভিত্তিতে যাকে দিয়ে হলো তাদের সহজে উদ্দেশ্যগুলো হাসিল করা যায়, সেগুলোর ভিত্তিতেই তারা কাজ করে থাকে। এটা কি আপনারা নির্বাচনের আগে বুঝলেন না, মানে পরে বুঝলেন, নাকি আগেই বুঝতে পেরেছিলেন যে এরকম ডিপ স্টেট কাজ করছে? এটা তো বাংলাদেশের আমরা আগেও বুঝেছিলাম, এই জন্য আমরা গত অগাস্টে যে দাবিটা দিয়েছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটা নতুন সেটেলমেন্ট আমরা চাচ্ছিলাম, যেই সেটেলমেন্টে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অ্যাক্টিভিটিগুলো খুবই সুন্দরভাবে কাজ করবে এবং তার জায়গাতে সে মেরুদণ্ড সোজা করে কাজ করবে। নট অনলি নির্বাচন কমিশন, দুদক, সেই দুদকের ইনকোয়ারি রিপোর্টগুলো অত সঠিক ছিল না, অর্থাৎ যারা প্রার্থী হয়েছে, যেমন আমাদের এখানে যারা মির্জা আব্বাস, ওনারও অনেক দুদকের মামলা, কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে উনি তড়িগড়ি করে গিয়ে সেগুলো হলো উঠিয়ে নেয়। তো ফলত যদি আমরা সৎ, দক্ষ এবং যোগ্য প্রার্থীকে ইলেকশনের প্রসেসের মধ্য দিয়ে নিয়ে না আসতে পারি, তাহলে তো সেই পার্লামেন্টে চোর, বাটপার, সন্ত্রাসী এড়িয়ে যাচ্ছে। ফলত এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমরা তো বলেছিলাম এটা চেঞ্জ করতে হবে, কিন্তু আমরা কোনো নিউ সেটেলমেন্ট অথবা চেঞ্জিংয়ের জায়গাটা আমরা দেখি নাই। এবং ইলেকশন কমিশন কেন্দ্রিক অনেকগুলো সংস্কার প্রস্তাবনা করা হয়েছে, সেটাও কিন্তু ভণ্ডুল করা হয়েছে এবং সেখানে নারীদের আসন বৃদ্ধি থেকে শুরু করে অনেকগুলো বিষয় ছিল যেখানে নারীদেরকেও তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তো আমাদের আশা যেই পরিবর্তনের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই পরিবর্তনের যাত্রাটা এখনো অধরা রয়ে গিয়েছে, যার জন্যই আমাদের সেই পরিবর্তনের লড়াইটা চালিয়ে যেতে হচ্ছে। আপনারা যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন, সেই পরিবর্তন আসলে হচ্ছে কিনা এই প্রশ্ন আপনাকে করব। তার আগে এই পুরো সপ্তাহ জুড়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সেনাবাহিনীতে পরিবর্তন এসেছে, পুলিশ বাহিনীতে নতুন নিয়োগের
বিজ্ঞাপন আসতে যাচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 1000-এর উপরে মামলা প্রত্যাহার করার জন্য সুপারিশ করা হয়েছে। আওয়ামী লীগের হামলায় বিএনপির নেতাকর্মী নিহতের খবরও আমরা পেয়েছি এই সপ্তাহ জুড়ে। সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ করা হয়েছে। আপনার একটি স্ট্যাটাস ধরে প্রশ্ন করতে চাই, সমঝোতার ভিত্তিতে ইলেকশন হয় না, হয় সিলেকশন, কিসের ভিত্তিতে এই স্ট্যাটাস আপনার? এটা হলো বাংলাদেশে আমি তো বললাম যে ডিপ স্টেট ফরেন কান্ট্রিগুলো তারা ভাগ বটোয়ারা করে ইলেকশন করে, অর্থাৎ জামাত এতটা সিট পাবে, বিএনপি এতটা সিট পাবে, এবং সেই ভিত্তিতে এই কাজটা হয়ে থাকে। এবং এটা আমরা আগেই শুনতে পাচ্ছিলাম যে জামাত এতটুকু সিট পাবে, বিএনপি এতটুকু সিট পাবে। এবং এটা নট অনলি দিস ইলেকশন, অন্যান্য ইলেকশনও এমন হয়ে থাকে। ঠিক আছে, তুমি এই সিটি কর্পোরেশন নাও, আমি ওই সিটি কর্পোরেশন নিই, তুমি এই পোস্টটা নাও, আমি ওই পোস্টটা নিই। তো এটাতে আসলে রাজনৈতিক দলগুলো স্টেটটাকে ভাগ করে ফেলে। ফলে স্টেটের যে একটা স্বকীয় জিনিস, স্টেটের মতন চলবে, উইল বি দ্য এলিজিবল পারসন বা যে রাইট পারসন, সে তাকে হলো অ্যাকোমোডেট করে মানুষকে সার্ভিস বা সেবা দিবে। তো সেই জায়গাটা কিন্তু নাই, অর্থাৎ রাষ্ট্রের চেয়ে দল বড় হয়ে যায়। এবং যেখানে হলো স্টেট সবাইকে অ্যাকোমোডেট করার কথা, এখন হলো দলগুলো স্টেটকে অ্যাকোমোডেট করে। সেই জায়গা থেকে আমি বলেছি যে সমঝোতা, এবং সমঝোতা শুধু এটা ক্ষেত্রে না, বিভিন্ন জায়গাতেও সমঝোতা হয়। ঠিক আছে, তাহলে তুমি সংসদে এতটুকু আসন, তাহলে তোমার সাংবাদিক জগতে তাহলে তুমি এই হাউসটা নিবা, আমি ওই হাউসটা নিচ্ছি। অথবা তুমি ঢাকা মহানগরীর দক্ষিণের আহ্বায়ক, তুমি এই হাউস নাও, আমি উত্তরের আহ্বায়ক, আমি এই হাউসটুকু নিই। এরকম যে ভাগ বটোয়ারা করে যে রাজনীতি, সমঝোতার রাজনীতি, এটা আসলে কোনো স্টেটের স্বকীয়তা যে জিনিসটা সেটা নষ্ট করে দেয়, এবং বাংলাদেশের স্টেট আকারে আমরা ফ্লারিশ করতে পারবো না। তো 24-এর যে আকাঙ্ক্ষা ছিল, যার ভিত্তিতে এই অভ্যুত্থান হয়েছে, তারপর আপনারা কি এমন ভুল করলেন যে শেষ পর্যন্ত এই রাষ্ট্রের সংস্কার আপনাদের হাত থেকে, বা যারা আন্দোলনের স্টেক হোল্ডার ছিল তাদের হাত থেকে আলাদা আলাদা হয়ে গেল? বিএনপিও তো এই আন্দোলনের স্টেক হোল্ডার, জামাত স্টেক হোল্ডার, আপনারা স্টেক হোল্ডার, কিন্তু ক্ষমতার জন্যই কি শুধুমাত্র আমরা সবাই আলাদা আলাদা হয়ে গেলাম এরকম? প্রথমত আন্দোলনটা যদি কোনো দল বাদ দিয়ে, আন্দোলনটা আমি কোনো দলের ক্রেডিট দিব না, এটা পুরো বাংলাদেশের জনগণের, একদম কৃষক, শ্রমিক, কুলি, মজুর, তো প্রত্যেকেই তার জায়গা থেকে এক একটা দাবি নিয়ে এসেছে। আপনি যদি একজন মজুরকে জিজ্ঞেস করেন তুমি কেন এসেছো, এই আন্দোলনে অংশগ্রহণ করেছো, অ্যানথ্রোপোলজিস্ট হিসাবে অথবা যারা গবেষণা করছে, আমার অনেকের সাথে কথা হয়েছে, তো মজুর বলে যে আমার মজুরির যাতে বাড়ে, আমি সন্তান, আমার ওয়াইফকে নিয়ে যাতে ভালো থাকতে পারি। যারা স্টুডেন্ট তারা এসেছে যাতে আমার একটা চাকরির ব্যবস্থা হয় মেরিট বেসিসে। আবার অনেক নারীরা এসেছিল তাদের অধিকারের জন্য। এক একজনের এক একটা পার্সপেক্টিভ ছিল। তো টোটাল মোটা দাগে সবার অধিকারগুলো বুঝে নেওয়ার জন্য জনগণ এসেছিল। তো জনগণের যখন অধিকার নিশ্চিত করতে হয়, তখন স্টেট হলো নিউট্রাল জায়গা থেকে কাজ করতে হয়। সেটা যদি স্টেট কখনো বিএনপির দিকে যায়, কখনো জামাতের দিকে যায়, তখন স্টেটের স্বকীয় জিনিসটা থাকে না, সে রাইটসগুলো ফেরত দিতে পারে না। ফলত জনগণের যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা হলো রাজনৈতিক দলগুলো দুর্বৃত্তায়নের চক্রে পড়ে গেল। যেটা আগে ছিল সেই চক্রটা আবার নতুন করে সক্রিয় হয়েছে। এবং আমরা যখন এই গণঅভ্যুত্থানটা করেছিলাম, সেই গণঅভ্যুত্থানটা আমরা বিপ্লবের পূর্ণাঙ্গ রূপান্তরিত করতে পারি না, অনেকগুলো কারণ আছে। বিপ্লব যখন হয় তখন সার্বিক অবস্থার একটি পরিবর্তন হয়। আপনাদের দেখবেন যে ব্যুরোক্রেসি বা আপনার প্রশাসনিক থেকে একটা মিছিল বের হয় নাই। অথবা আওয়ামী লীগের আগে সময়ে যারা প্রশাসনিক যন্ত্রে নিয়োজিত ছিল তারাই কিন্তু সে ব্যাগ গুছিয়ে বসেছিল। যখন দেখেছে যে এই সরকার এসে কিছু করে নাই, সেই ব্যাগ খুলে আবার ওই ফাইলপত্র নিয়ে চুরি বাটপারি ওগুলোই চালিয়েছে তারা। নট অনলি প্রশাসন, আপনি বিভিন্ন জায়গা থেকে, মিলিটারি থেকেও আসে নাই, সাংবাদিক জগৎ থেকে আপনি একটা দেখবেন না যে বড় একটা মিছিল হলো বের হয়েছে, বলে বিপ্লবটা পূর্ণাঙ্গ রূপে হয়নি। তো যে অর্ধেক হয়েছে সেই জায়গাটায় আমরাও আবার অনেকটা ট্রাস্ট করে যে মানুষগুলো সমাজের সজ্জন ব্যক্তি ছিল তাদের কাছে দিয়েছিলাম। তো সেই জায়গা থেকে যেমন ডক্টর ইউনূস, সে পর্যন্ত দেশে এমন একটা অস্থিতিশীল পরিস্থিতি ছিল যে ওনার বাংলাদেশ থেকে লন্ডন যেতে হয়েছে স্থিতিশীল করার জন্য। এবং সেখানে গিয়ে একটা রাষ্ট্রপ্রধান যিনি হলো তখন দায়িত্বে আসেন নাই তারেক রহমানের কাছে, সেখানে গিয়ে মোটামুটি ওনার মাথা নত করেছেন। নট অনলি দ্যাট, এই সরকারকে অস্থিতিশীল করে রাখা হয়েছিল যে মেয়র হতে হবে, এটা নিয়ে পুরো ঢাকায় তো অচল ছিল। আমরা প্রায় 190টা আন্দোলন হলো, কাউন্টার করতে হয়েছিল, কোনো দল করে থাকে অথবা কোনো গোষ্ঠী করে থাকে। ফলত সার্বিক অবস্থা বিবেচনায় রাজনৈতিক দলগুলো যাতে ক্ষমতার মানে ভোগী হওয়ার জন্য প্রচেষ্টা করেছে, জনগণকে যে তারা কিছু দিবে সেই জায়গাটা তাদের প্রচেষ্টা ছিল না। আপনি প্রথমে ঢাকা 18 আসনে নির্বাচন করার কথা ছিল, তারপরে ঢাকা 8-এ চলে আসলেন, কি কারণে? কোনো যৌক্তিক কারণ ছিল?
আমি ঢাকা 18 সব কিছু অফিস টফিস গুছিয়েছিলাম, তো সন্ধ্যা পর্যন্ত আমি সব কিছু যে নমিনেশন কালকে সাবমিট করব, এবং ঢাকা 18 থেকেও আমি নমিনেশন পেপার তুলেছিলাম অফিস থেকে। তো আমাকে সবাই হুট করে জানালো যে তোমাকে ঢাকা 8-এ যেতে হবে। তো আমি বললাম কেন? বলছে যে এটা খুবই চ্যালেঞ্জিং জোন। তো আমাদেরও আরও 2-3 জন জোটের প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সবাই বললো যে মাফও চাই দোয়াও চাই এখান থেকে। তো এখানে বেসিক্যালি আমি তো নাগরিক কমিটির আহ্বায়ক ছিলাম, তো শহীদ ওসমান হাদী ভাই আমার কমিটিতে ছিল। তো ওনার প্রতি একটা আমার দায়িত্ববোধের জায়গা আছে। আবার উনি যে একটা কালচারাল ফাইট করেছিলেন সেটার প্রতি আমি সহমর্মী, এবং উনি যে রাজনৈতিক একটা নতুনত্ব ধারা নিয়ে এসেছেন সেটার প্রতিও আমি সহমর্মী। তো সেই জায়গা থেকে চ্যালেঞ্জিং জোন হলো, আমি দায়িত্বটা কাঁধে নিয়েছি এবং সবাইকে বলেছি ঠিক আছে আমি করব। তো রাতে ফাইল টেল গুছিয়ে পরের দিন সাবমিট করি এবং আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড হয়েছে, পরে ফাইট করি। এই ফাইটে কতটা চ্যালেঞ্জ ছিল? আমরা তো অনেক কিছু দেখেছি, অনেক ক্লিপ দেখেছি, ভোট কেন্দ্রে আপনার উপরে হামলার ঘটনাও দেখেছি। আপনি একটা বৃহৎ দল, যিনি প্রার্থী তিনি অনেক বেশি ক্ষমতাশালী, এখন তিনি উপদেষ্টা হয়েছেন প্রধানমন্ত্রীর, একসময় মেয়র ছিলেন, কয়েকবারের এমপি ছিলেন, তার সাথে যে লড়লেন শেষ পর্যন্ত আপনি, কতটা ফাইট হয়েছে আপনার? আমার অনেক বেশি ফাইট হয়েছে, কারণ ঢাকা 8টা হলো প্রত্যেকটা যারা ক্ষমতায় আসে তাদের জন্য প্রেস্টিজ ইস্যু, এবং প্রশাসনিক জায়গাটার তাদের জন্য প্রেস্টিজ ইস্যু। লাইক দ্যাট এখানে হলো আপনার সুপ্রিম কোর্ট আছে, সাথে সাথে হলো আপনার সচিবালয় আছে, বায়তুল মোকাররম থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল রয়েছে। ফলত এখানে অনেক জায়গায় প্রার্থীদেরকে কম্প্রোমাইজ করতে হয়। তো যার জন্য আমি কিন্তু সেই ক্ষেত্রে একদম সবাইকে না বলে দিয়েছি যে এখানে জনগণের জায়গাটা আমি প্রতিষ্ঠা করতে চাই। লাইক দ্যাট যারা হকার আছেন, মানে তারা তো নিরীহ মানুষ, ফলত তাদের দোকানগুলো নিয়ন্ত্রণ করার জন্য বিশাল একটি চক্র কাজ করে, এবং ঢাকাতে বড় এই হকার্স অথবা ছোট ছোট দোকানদার রাস্তার পাশে তাদেরকে বসিয়ে বড় ধরনের বাণিজ্য করে। তো আমি তাদেরকে সলিউশন দিয়েছিলাম যে আমি তোমাদেরকে লাইসেন্স করে দেব সরকার থেকে, সরকার তোমাদেরকে নিরাপত্তা দিব, আমরা একটা বড় মার্কেট করব, দখলমুক্ত করে জায়গা, সেক্ষেত্রে তোমাদের পুনর্বাসন করা হবে। তো শুধু একটা না, এরকম অনেক সমস্যা ছিল, এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির হলো হেডকোয়ার্টার এখানে। তো আমার প্রত্যেকটা জায়গার চ্যালেঞ্জ হলো কভার করতে হয়েছে, এবং চ্যালেঞ্জিং জোনগুলা মারিয়ে হলো আমার সামনে যেতে হয়েছে। আর আসি প্রার্থীর ক্ষেত্রে, মির্জা আব্বাস সাহেব হলো এখানে বিএনপির বড় একজন ফাইন্যান্সার। তো আমাদের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম, যে পলিটিক্যাল পার্টিগুলা, এগুলো হলো বিশেষত চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতির মাধ্যমে ওই টাকাগুলা তুলে থাকে। তো উনি ছাত্রদল, যুবদলেরও ফাইন্যান্সার, ফলত ওই জায়গা থেকে যার নুন খায় তার তো একটু গুণ গাইতেই হবে। সেই জায়গা থেকে সকল দেখলাম বুদ্ধিজীবী, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, হুট করে যারা বাংলাদেশের অনেক ভালো মানুষ মনে করেছি, তারাও তার গুণ গাইতে শুরু করলো। পরে খোঁজ নিয়ে বুঝলাম যে একটু নুন খাইছে সবাই। আর সাথে সাথে এখানে আপনি দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকে ডাকাতরা যেভাবে যায়, এভাবে হলো 200-300 লোক নিয়ে হলো ডাকাতিও করেছে। প্রিজাইডিং অফিসার দিতে হবে, ক্যাশ টাকা লাগবে, এটা হলো বাংলাদেশের নজিরবিহীন ঘটনা। তো এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে হলো আমার যেতে হয়েছে। তো এটা হলো মানে সব দিক থেকেই গুরুত্বপূর্ণ একটি জায়গা, কিন্তু আমি একটা ডেডিকেশনের জায়গায় গিয়েছিলাম, যেটা হলো আমার প্রথমে মসজিদে গিয়েছিলাম ক্যাম্পেইনের জন্য। কেন গিয়েছিলাম? আমি যখন ক্যাম্পেইন শুরু করি, সবাই আমাকে মেসেজ দিল যে ওসমান হাদী ভাইয়ের মতন ক্যাম্পেইন করতে হবে। তো ওসমান হাদী ভাই মসজিদ ভিত্তিক ক্যাম্পেইন করতো, মসজিদ ভিত্তিক সোসাইটি সবার সাথে কিন্তু জড়িত। আমিও সেটার মধ্যে ঢুকেছি, আলহামদুলিল্লাহ ওইখানে ভালো সাকসেস পেয়েছি। এবং শহীদ ওসমান হাদী ভাই ইউনিক জিনিস বাংলাদেশে ক্রিয়েট করেছেন, আমি সেই এরিনাটা খুঁজে পেয়েছি, এবং উনি আমার জন্য পথ অনেক সহজ করে দিয়ে গিয়েছেন। যেই ভোটগুলো আমি পেয়েছি এগুলো শহীদ ওসমান হাদী ভাইয়ের ভোট, এবং উনি এই চ্যালেঞ্জিং জোনটা প্রথমেই চ্যালেঞ্জ করে গিয়েছেন। ফলত আমারও ওইখানে চ্যালেঞ্জ করতে অনেক বেশি সুযোগ হয়েছে ওনার দেখানো পথে, এবং অনেক চ্যালেঞ্জিং ছিল সর্বদিক থেকেই, মিডিয়া, ব্যুরোক্রেসি, ডিপ স্টেট, সর্ব জায়গা থেকে চ্যালেঞ্জিং ছিল। তো লাস্ট আমার আন্ডারস্ট্যান্ডিং যতটুকু, বিএনপি প্রেস্টিজ হিসাবে নিয়েছে, এবং চাঁদাবাজি এই রাজত্বটা টিকিয়ে রাখতে চেয়েছে। প্রশাসনও সেখানে এমন একজন লোককে চেয়েছে যার মধ্য দিয়ে যে আমাদের পচাগোলা যে সমাজটা আছে সেটা তারা
চালাইতে পারবে, শাহবাগ ফুল মার্কেটের মতন এরকম অসংখ্য জায়গায় চাঁদাবাজি করতে পারবে, সে রাজত্বটা টিকিয়ে রাখার জন্য এই পরিস্থিতির দিকে গিয়েছে। তো আমার বিশ্বাস জনগণ অনেক বেশি ভোট দিয়েছে এবং আমার 3 ঘন্টা আমি দেখেছিলাম ভোট কাউন্টিং অফ ছিল, সেই সময়টা তারা ইঞ্জিনিয়ারিং করেছে, কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোট ডাকাতি করেছে, জনগণের রায়কে তারা নিয়ে গিয়েছে। আমার সামনে সুযোগ ছিল যে সবাইকে নিয়ে মাঠে এসে কিন্তু রক্তক্ষয়ী সংঘর্ষ আমি এড়িয়ে গিয়েছি, কারণ আমি মনে করি গণতন্ত্রে কোনো রক্ত না, গণতন্ত্র হলো শান্তিপূর্ণ জিনিস। এবং পুরো বাংলাদেশে আমি যতদিন রাজনীতি করি আমি অহিংস জায়গাটা, শান্তিপূর্ণ জায়গাটায় আমি চুজ করেছি এবং এই ভিত্তিতে আমি করব। এবং আমি যখন ইনকিলাব মঞ্চ মাঠে আন্দোলনের জন্য নামলো শহীদ ওসমান হাদিবের হত্যাকাণ্ডের জন্য, ওই সময় আমি শান্তিপূর্ণ আচরণ করেছি এবং প্রিভিয়াসলি আমি শান্তিপূর্ণ আচরণ করেছি, আমি শান্তির পক্ষে। আমি কোনো যে গুন্ডা মাস্তান এদের সাথে জড়িয়ে পড়ে মারামারি পুরো মানুষের জীবনকে অতিষ্ঠ করে ফেলা সেই জায়গাটাতে না, আমি আমার কিছু হোক এটা নিয়ে আমি দ্বিধান্বিত নই, না আমি জনগণকে শান্তি দিতে চাই। কিন্তু নির্বাচনের দিন দুপুরবেলাও আপনার সাথে যে ধরনের ঘটনা ঘটেছে, যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, সত্যি করে বলবেন কি আপনি কি মানে বিশ্বাস করতে পেরেছিলেন যে এত ভোট আপনি পাবেন এবং জয়ের কাছাকাছি গিয়ে আপনি হেরে যাবেন? এই চিন্তা কি মাথায় কাজ করেছিল? আমি আর প্রত্যেকটা জায়গায় যখন আমি কথা বলেছি মানুষের যে রেসপন্স পেয়েছি, আমি 1 সপ্তাহ আগে বুঝেছি দেয়ার ইজ সামথিং হ্যাপেনিং, কারণ মানুষ যেভাবে রেসপন্স দিচ্ছিল, মহিলারা বাসা থেকে খাবার নিয়ে নেমে যাচ্ছিল, হাততালি দিচ্ছিল সবাই। এবং নির্বাচনে যখন আমি কেন্দ্রগুলোতে যাচ্ছিলাম সেখানে ব্যাপক রেসপন্স পাচ্ছিলাম এবং আমি সবগুলো অডিয়েন্সকেও কানেক্ট করেছি, আলেম, তরুণ, জেনজি, ওল্ড, সবাইকে আমি কানেক্ট করে ফেলেছি আমার কমিউনিকেশন প্রসেসের মাধ্যমে। এবং নির্বাচনের দিন যখন আমি মির্জা আব্বাস মহিলা কলেজে গেলাম সেখানেও অনেক ইরেগুলারিটিস দেখতে পেলাম। পরবর্তীতে যখন আমি এটা এক্সপোজড করলাম, পরের কেন্দ্রে গেলাম, সেখানে আরও বেশি ইরেগুলারিটিস পেলাম, অনেক যেগুলো হলো গণতন্ত্রের সাথে যায় না, অর্থাৎ একটি দলের পক্ষে সবাই মিলে কাজ করতেছে, সেগুলো যখন আমি এক্সপোজড করলাম, সবার সামনে প্রকাশ করলাম, আমাকে স্লেজিং করা হলো এবং এক পর্যায়ে আমার মাথায় ঘুষি দেওয়া হলো এবং আমাকে ওই দিন তো মেরেই ফেলতো। পরবর্তীতে আর্মি ছিল পাশে, তারা এসে আমাকে উদ্ধার করেছে এবং সেখানে ভোট কেন্দ্রের বাহিরে এবং ভিতরে প্রায় 10,000 পিপল ছিল এবং সবাই টার্গেটেড মানুষটা ছিলাম আমি। এবং সবাই একই কথা বলেছিল যে মির্জা আব্বাসের এরিয়ায় তুমি এসেছো কেন, কত বড় সাহস তোমার। তো আমি বলেছি যে গণতন্ত্রের স্বার্থে আমার যেখানে যেতে হয় আমি সেখানেই যাব। সেদিনও আমি সাহস করে গিয়েছিলাম, অনেকে নিষেধ করেছিল। আমি প্রার্থী, আমার ভোট কেমন পড়ছে, কি হচ্ছে সেটা তো আমার দেখার অধিকার রয়েছে। আমি আমার অধিকারের জায়গা থেকে গিয়েছি, পরে আমাকে উদ্ধার করেছে। তখন থেকে আসলে রেজাল্ট পরিবর্তন হওয়া শুরু থেকে সব কিছুই এই যে জোর যার মুল্লুক তার এই কাজগুলো তারা শুরু করেছে। আরেকটা বিষয়ে, আপনি এই যে রাজনীতি করছেন 24-এর আন্দোলন থেকে এই পর্যন্ত, আপনি আপনার জীবন নিয়ে অনেকবার শঙ্কা প্রকাশ করেছেন। শরীফ ওসমান হাদি, যাকে নিয়ে বিরতির আগে কথা বললেন, তিনিও আমাদের এই শোতে এসেছিলেন, তাকেও এই প্রশ্নটি করেছিলাম, আপনাকেও সেই প্রশ্নটি করতে চাই। নিজের জীবনের প্রতি কোনো হুমকি রয়েছে কিনা, কি মনে করেন? এটা তো শুধু আমার জীবন না, বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনে হুমকির মুখে। আপনি ওভার ব্রিজের নিচে দিয়ে যাবেন, কখন এটা ভেঙে পড়ে ওই নিরাপত্তা নাই। এবং বাংলাদেশের যেই ধরনের পরিস্থিতি, লিফটে উঠছেন, লিফটে নিচে যাচ্ছেন, লিফটের যে পরিস্থিতি এখন, যে কোনো সময় লিফট ছিঁড়ে পড়ে যায়। জীবনের আসলে কোনো কারোই বাংলাদেশে নিরাপদ না। একদিকে তো হলো আমাদের এখানে অব্যবস্থাপনা রয়েছে, সার্বিক আইন শৃঙ্খলার অবনতি। অন্যদিকে আমরা কিন্তু একটা বস্তিতে বসবাস করি, যে বস্তিটা হলো কাঁটাতার দিয়ে ঘেরা এবং সেখানে হলো কাঁটাতারের ওই পারে বাবুরা বড় বড় অস্ত্র রেডি করে রেখেছে এবং তাদের জন্য এখানে এসে আপনাকে হত্যা করে দেওয়া একদম তাদের জন্য নিত্য মাফিক একটা বিষয়। তো সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশে বড় বড় হত্যাকাণ্ড হয়েছে, ওইখান থেকে অনেকগুলো পরিচালিত হয়েছে এবং তারা এখানে করে ওইখানে চলে গিয়েছিল। আমাদের 3 দিকে তো হলো কাঁটাতার দিয়ে বেষ্টিত আমরা একটি বস্তি এবং আমাদের একদিকে বঙ্গোপসাগর। তো আমরা যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি যে আমরা এটা ঠিক করব, ফলত দিল্লি কখনো ঢাকাকে মেনে নেয়নি আর মেনে নেওয়ার চেষ্টা তারা করবে না। কিন্তু আমরা বলেছিলাম ঢাকা ঢাকায় থাকবে, সাউথ এশিয়াতে ঢাকা কারো কাছে মাথা নত করবে না। যেহেতু আমরা মাথা নত করবো না, সেহেতু বারবার আমাদের এই জন্য আমরা দিব না, শির তো চলে যাওয়ার একটা আশঙ্কা থাকে। ফলত আপনার যখন অধিকার থাকবে, প্রাইড থাকবে, আপনি জাতি হিসাবে, বাংলাদেশি হিসাবে, সেটা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। শুধু জিয়াউর রহমান না, অসংখ্য মানুষ এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তো
তো সেই অনিশ্চয়তা জীবন নিয়ে তো আমাদের থাকেই, যে আশঙ্কাটা থাকে। তবে আমরা জীবনের যে নিরাপত্তা নিশ্চয়তা এটা কোনো মানুষের কাছে মনে করি না। আমি ব্যক্তিগতভাবে যেটা কোরআনে আছে, মানে সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, জীবন, কোরবানি, মৃত্যু সবকিছুই আল্লাহর জন্য আসলে। ফলত আমি আল্লাহকে অনেক বিশ্বাস করি, ওনার কাছে আমার জীবন, ওনার কাছে মৃত্যু। সরকার বদলেছে, সিস্টেম কি বদলাবে? সিস্টেম তো এটা বদলানোর ইচ্ছা থাকতে হবে, কিন্তু সরকারের যেটা ক্ষমতার পালাবদল হয়েছে, রানী গিয়েছে রাজা এসেছে, কিন্তু সিস্টেমের পরিবর্তনের কোনো কিছু হয়নি, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। অনেকে আমাদেরকে বলে যে একই কথা বারবার বলা হয় যে সিস্টেম পরিবর্তন, মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। তো যে আগে আওয়ামী লীগের অনেক সন্ত্রাসী গুন্ডা হলো চালাইতো, এখন বিএনপির অনেক সন্ত্রাসী গুন্ডা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা চালাচ্ছে। যে রবিউল ইসলাম ডিরেক্টলি একজন সন্ত্রাসী। তো এটা পরিবর্তন হয়েছে, এক দল গিয়েছে আরেক দল এসেছে, এক চোর গিয়েছে আরেক চোর এসেছে, ডাকাত এসেছে, আরো বড় এসেছে তারা। তো পরিবর্তন মানুষের হয় না, এরই তাদের হয়তো ভাগ্যের পরিবর্তন হয়েছে। এবং যে মানুষগুলো জীবনে স্বপ্ন দেখতো না যে তারা জেল থেকে বের হবে কিনা, সেই মানুষ তাদেরকে মুক্ত করে দিয়েছে। এখন মানুষের উপরে তারা নির্যাতন চালানোর প্রস্তুতি নিচ্ছে। দেখেছেন যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করেছে, দোকানদাররা হলো দোকান অফ করে রেখেছে, বা চাঁদাবাজদের জ্বালায় তারা দোকানদারি করতে পারতেছে না। আপনি দেখেছেন যে এমন একটা লোকরে নিয়েছে যে দুর্নীতির, সমঝোতা এবং চাঁদাবাজির শব্দটাকে পরিবর্তন করে সমঝোতার মাধ্যমে হলে এটাকে জায়েজ করতে চাচ্ছে। সে মানুষটাকে দিয়েছে রেল, নৌ এবং সড়কে, যেখানে সবচেয়ে বড় দুর্নীতি হয়ে থাকে। তাহলে মানুষের নিরাপদ জীবন কোথায়? সিস্টেমের কোনো পরিবর্তন হয় নাই। সিস্টেমের পরিবর্তন হলে ছোট ছোট করে সংস্কারের হতে হবে, এবং সেখানে একটা রিফর্ম অ্যাসেম্বলি হতে বলে, যেটা তারা নেগেট করা শুরু করেছে। সেই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে হয়তো আমরা পরিবর্তনের দিকে যেতে পারবো। জোট ছাড়া কি জাতীয় রাজনীতিতে টিকে থাকা সম্ভব? বাংলাদেশের রাজনীতিতে আমরা যতবারই ক্ষমতার পরিবর্তন দেখেছি, জোট ভিত্তিক রাজনীতি হয়েছে। আওয়ামী লীগের ওই টাইমটা হয়তো তারা জোট না করলেও তারা গৃহপালিত কিছু দলকে পেলে রেখেছে, সেটা অনেকবার আলোচনা হয়েছে। আপনারা এবার জোট করলেন, বিএনপি জোট করলো। ভবিষ্যতে রাজনীতিকে এই জোটবদ্ধ রাজনীতি থাকবে, নাকি আপনার যে দলের আদর্শ আর আপনি যাদের সাথে জোট করেছেন তাদের আদর্শের মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে? তো ক্ষমতার জন্য কি আমরা আদর্শকে জলাঞ্জলি দিয়ে জোট করছি? একটা হলো পলিটিক্যাল অ্যালায়েন্স আর একটা ইলেকটোরাল অ্যালায়েন্স। পলিটিক্যাল অ্যালায়েন্স হলো কাছাকাছি জায়গা থেকে হয়, এবং প্রত্যেকটা দল আরেকটা দলের কখনো আদর্শ অ্যাকসেপ্ট করে না। দ্যাটস ওয়াই ডিফারেন্ট পার্টি। অনেক মিডিয়া পাড়ায় এই জিনিসটা হলো বারবার হলো গুলে ফেলার চেষ্টা করে, যে হলো এনসিপি কি জামাত হয়ে গেল নাকি, জামাত কি এনসিপি হয়ে গেল নাকি। তো জামাতের যে আদর্শ সেটা তো জামাত। যদি আমাদের আদর্শ জামাত হতো তাহলে তো আমরা জামাতে হতাম, জামাতের আদর্শ আমাদের হলো জামাত এনসিপি হতো। তো আদর্শের জায়গায় পলিটিক্যাল অ্যালায়েন্সগুলো হয় কোনো এজেন্ডা বেসিসে। লাইক দ্যাট এখন আমাদের যে এজেন্ডাগুলো সেগুলো রয়েছে, যে সংস্কার ইস্যু, শেখ হাসিনার বিচার, চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি বন্ধ, নতুন বাংলাদেশে একটি পরিবর্তন নিয়ে আসা। এই জায়গাতে আমরা পলিটিক্যাল একটি অ্যালায়েন্স করেছি, এবং সেক্ষেত্রে আমাদের কিছু ইলেকটোরাল অ্যালায়েন্সও হয়েছে। ফলত এটা যে দুইটা একসাথ হওয়া, যেটা কোনো কিছু হয়ে গেছে, আমরা ওই জায়গাটা মনে করি না। প্রত্যেকের জায়গায় সক্রিয়। যেমন আমি ঢাকা 8 ইলেকশন করেছি, ক্লোজলি জামায়াত ইসলামী যারা ছিল তাদের সাথে কাজ করেছি। এখন তারা তাদের ইফতার পার্টি, দলীয় প্রোগ্রাম নিয়ে আছে, আমি আমার দলীয় প্রোগ্রাম, ইফতার পার্টি এগুলো নিয়ে রয়েছে। সো ফলত আমি এটা মনে করি না। আর জোটের হলো বাংলাদেশে জোট হয়, বাংলাদেশে তো অনেকগুলো পার্টি, এত পার্টি তো আসলে বাংলাদেশে দরকার নাই। বামের মধ্যে আপনার 10-20টা পার্টি, ইসলামিকের মধ্যে 10-20টা পার্টি, এবং বাংলাদেশে আইডিয়ার মধ্যে 10-20টা পার্টি। এত পার্টি আছে, কিন্তু ভোটের মাঠে তাদের ভোটের হিসাব আসলে খুবই পুয়ার। এই কারণেই কি জোট করতে হয়? ভোটের মাঠে তো পরের বিষয়, কিন্তু আইডিওলজি অনেক সময় কাছাকাছি হয়, যে চিন্তাটা কাছাকাছি হয়। কিন্তু এটা হলো ওই ক্ষমতার দান্দিকতার কারণে হলো এই যে এই দল থাকে এক্স ব্র্যাকেটে হলো এন, এক্স ব্র্যাকেটে হলো এফ, মানে এরকম করে এক এক দল হয়ে যায়। তো সেই জায়গা থেকে বহুদলীয় গণতন্ত্রের চর্চাটা তো অবশ্যই থাকবে, সাথে সাথে এই জায়গাটাও আমাদের একটা রেগুলেটরির মধ্যে নিয়ে আসা উচিত। যেমন অনেক দল আছে কিন্তু তাদের অফিস নেই,
অনেক দল আছে যে তাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম কেমন এটার কোনো খোঁজ খবর নাই, কিন্তু সেই স্বাধীনতার পরে দলের রেজিস্ট্রেশন পেয়েছে, একবার তো পেয়েছে, সারা জীবন হলো এই হোটেল চলাই শুরু করেছে। তো এই হোটেলে কি কাস্টমার আসে নাকি খাবার আসে ওই বিষয়ে আর কোনো খোঁজ খবর থাকে না নির্বাচন কমিশন। জাস্ট হোটেলের সামনে একটা ওই যে বড় বড় আমাদের বাংলাদেশে হলো রাজনীতিটা হয় মুখটা থুতনিটা কেমন পরিচিত এটার কাছে, যে ঠিক আছে ডক্টর কামাল ওর থুতনিটা হলো ভালো, উনি সংবিধান বানাইছে, ওনাকে একটা দল দিয়ে রাখতে হবে। এরপর হলো আন্দাবলি রহমান পার্থ, ওনার বাপ ছিল কিছু, ওনার একটা গরুর গাড়ি দিয়ে একটা দল দিয়ে রাখতে হবে। আর এক্সপেক্ট এভরিওয়ান, কিন্তু এই যে থুতনি দেখে, মুখ দেখে, চেহারা দেখে, বাপ কি ছিল, দাদা কি ছিল, দল দিয়ে রাখা, দুইটা অফিস নাই, কোনো কিছু নাই, এটা আসলে মানে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে না। এটা পরিবর্তন করতে হবে। তো ইলেকশন কমিশনে আমরা এটা নিয়ে ফাইট করেছিলাম, আমরা বলেছিলাম ইলেকশন কমিশনে কোনো সিস্টেমে নাই দলগুলো কিভাবে পরিচালিত হবে, কতদিন তারা থাকবে, কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল করলে প্রত্যেক বছর তাদের রিনিউ হবে এবং প্রতীকগুলা কিভাবে হবে, এই বিষয়ে তাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং বা তারা যে পরিবর্তন করতে চায় সেটা হয় নাই। তাহলে বাংলাদেশে কিভাবে পরিবর্তন হবে? আপনারা নতুন রাজনৈতিক দল করলেন, প্রথমবার নির্বাচন করে 6 সিটে আপনারা বিজয় লাভ করলেন, 6 জন সংসদ সদস্য সংসদে যাবে। যদি সবকিছু ঠিক থাকে আগামী মাসের 12 তারিখে প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। শপথ নিয়ে বেশ কিছু নাটকীয়তা হলো। প্রথমে শুনলাম আপনারাও শপথ নিচ্ছেন না, জামাতও শপথ নিচ্ছে না, কিন্তু ঠিক অল্প কিছুক্ষণ পরেই আবার আপনারা শপথ নিলেন। কিন্তু যে 2টি পয়েন্টে শপথ হওয়ার কথা ছিল, বিএনপি শেষ পর্যন্ত এমপি হিসেবে শপথ নিয়েছে, কিন্তু সংবিধান সংস্কারের বিষয়টিতে শপথ নেয়নি। আপনারা কি নাটকীয়তা করে প্রথমেই জনগণ থেকে একটু দূরে সরে গেলেন, নাকি ঠিকই ছিল? না, এটা প্রথমে তো সবাই বলছে যে রিফর্ম অ্যাসেম্বলি এবং 2টা শপথের কথা ছিল, যে চিঠিটা দেওয়া হয়েছিল সেই চিঠিটাতে এই 2টা বিষয়েরই কথা ছিল এবং সবাইকে ওইভাবে ইনফর্মড করা হয়েছে। তো পরবর্তীতে আমরা খোঁজ পেয়েছি যে ভিতরে হলো বিএনপি হলো সংস্কার থেকে এটা তারা শপথে অংশগ্রহণ করবে না, এরকমই খোঁজ পেয়েছি। তো আমরাও একটু জামাত ইসলামীকে প্রেশার ক্রিয়েট করি যে এটা একটু অনড় অবস্থানে আমরা যেতে শুরু করি। তো পরবর্তীতে আমরা যখন দেখলাম যে সব দিক থেকে একটা মেসেজ আসতেছে যে সবাই বলবে যে না এটা বিএনপিকে বাধা দেওয়া বা কোনো কিছু এরকম কোনো কিছু আমাদের উপরে একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করা হবে, পরবর্তীতে ঠিক আছে আমরা আলহামদুলিল্লাহ যাই, সংসদে কথা বলি, অর্থাৎ এই পরিস্থিতিটা পার্লামেন্টের বাহিরে নিয়ে আসার যে উত্তপ্ত পরিস্থিতি করা রাজপথে, সেদিকে আমরা যাই নাই। কারণ গত 1.5 বছর 2 বছর জনগণ অনেক অশান্তির মধ্যে দিয়ে গিয়েছে, আর রমজান চলে এসেছে, সব মিলিয়ে আমরা চাই না যে জনগণকে আর কোনো ভোগান্তি দিতে, যে রাজপথে মিছিল মিটিং এটা সংসদেই থাকুক, আমাদের কথাবার্তায় থাকুক। সো আমরা আলহামদুলিল্লাহ পরবর্তীতে যখন আমরা সিদ্ধান্তটা নিয়েছি, এখন তো মানুষ বুঝতে শুরু করেছে, মানুষে কথা বলা শুরু করেছে বিএনপি কেন শপথ নিচ্ছে না, ফলত ওইটার মধ্য দিয়ে আমরা আরও জনগণের সাথে বেশি কানেক্টেড এবং অ্যাকসেপ্টেড হতে পেরেছি। তো আমরা মনে করি যে জনগণের সাথে আরও বেশি মিশার আমাদের সুযোগ হয়েছে। ওই পয়েন্টটা যদি না আসতো যে আমরা নিব নাকি নিব না, এটা তো মানুষ জানতো না ওইভাবে, জাস্ট চুপিসারে সবকিছু হয়ে যেত। তার মানে জনগণের স্বার্থেই বা রাষ্ট্রের স্বার্থেই আপনারা ছাড় দিয়ে আগের বিরোধী দল আমরা শপথ নিয়েছিলাম, আন্দোলনে না গিয়ে শপথ নিয়ে সরকারকে সহযোগিতা করতে চাচ্ছেন। তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হলো সেখানে প্রায় 50 জন মন্ত্রী প্রতিমন্ত্রী এবং তার 10 জন উপদেষ্টা। অনেক তো সমালোচনা করেন, কিছু ভালো দিক কি রয়েছে এই মন্ত্রিসভার তারেক রহমান যে শুরু করলেন? ভালো দিক তো আছে, যে সব নিজের লোকদেরকে বসাইতে পেরেছেন উনি, এবং যে সার্কেলটা বাংলাদেশটাকে নষ্ট করবে ওই সার্কেলটা একসাথে হয়েছে। আগে ছিল হাওয়া ভবনে, এখনো হলো প্রধানমন্ত্রীর দপ্তরে। সেই মানুষগুলো আপনি খুঁজে দেখবেন, আপনি তো সাংবাদিক, খুঁজে দেখবেন সেই মানুষগুলো এসেছে, ফলত এটা ওনার জন্য স্বস্তির জায়গা। অনেক তরুণকেও তো নিয়ে এসেছেন যারা এর আগে আপনাদের সাথে, ধরেন ভিপি নূরকে মন্ত্রণালয় দেওয়া হয়েছে, আপনারা একসাথে প্রতিমন্ত্রী করা হয়েছে, আন্দোলন করেছেন। প্রতিমন্ত্রীর ফাইলগুলো সাধারণত হলো মন্ত্রণালয়ের হোল্ড থাকে, যিনি পূর্ণমন্ত্রী তারই হোল্ড থাকে, প্রতিমন্ত্রীর হোল্ডটা কম থাকে। প্রতিমন্ত্রী হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মতন, বা ওই যে থাকে না যে অ্যাসিস্ট্যান্ট কোনো প্রডিউসার, যিনি প্রডিউসার তার হাতে হোল্ডিংটা থাকে, তার অ্যাডিং থাকে, কিন্তু মূল পাওয়ারের জায়গাটা পূর্ণমন্ত্রীর হাতেই থাকে। এবং যে মন্ত্রণালয় গঠন করে হয়েছে, আপনি তো দেখেছেন 2 মন্ত্রী অলরেডি কথা বলে দিয়েছে। একজনে বলেছে ইনকিলাব শব্দ নিয়ে বলা যাবে না, একজনে বলছে সমঝোতা, এক একজন এক একটা তারা শুরু করেছে। যে এক্সপেকটেশন আমাদের ছিল সেটা অনুযায়ী কিন্তু তারা ডেলিভারি দিচ্ছে না। আপনাকে যদি জিজ্ঞেস করি যে মন্ত্রিসভা হয়েছে, এই মন্ত্রিসভা স্বাস্থ্যমন্ত্রীকে আপনি তো বলতে পারবেন না, পারবেন?
পারবেন না। অনেকেই বাংলাদেশে জানে না স্বাস্থ্য, অথচ স্বাস্থ্য আমাদের একটা বেসিক জায়গা যেটা নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করি। আপনার মধ্যে যে আপনার টেকনোলজিক্যাল কে এসেছে, যে জায়গাগুলো কনসার্নিংয়ের জায়গা, আপনি দেখবেন ওই সচরাচর 2-3টা জায়গা যেখানে হলো লুটপাট খাওয়া করা যায়, আর বিরোধী দলকে পিটানো যায়, মানুষের উপর অত্যাচার করানো যায়, স্বরাষ্ট্র এই ধরনের মন্ত্রণালয় ঘুরে ফিরে আলোচনা, যে খুব খাবার খাওয়া যায় যেখান থেকে, সড়ক টড়ক ওইখান থেকে, এগুলোর আলোচনাগুলো আসে। মানুষের অ্যাকচুয়াল যে ডেভেলপমেন্টের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আপনি পাবেন না। এবং এখানে এসেছে যে শিক্ষামন্ত্রী, আপনি একটা পচা জায়গায়, ঠিক আছে, যে বিরিয়ানি যদি পচে যায় সেখানে তারপরেও যদি একটু ভালো বিরিয়ানি দেন, ওইটা আসলে খাওয়া যায় না। আমাদের সিস্টেমটাই তো পচে গেছে। তো ফলত আমরা বলতেছি মন্ত্রী যে কেউ হইতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা না, তারা রেসপেক্টফুল পারসন, এবং যেহেতু হলো নির্বাচন কমিশনে তাদেরকে জায়েজ করে দিয়েছে, এখন এটা তো তাদের সমস্যা নেই, দুর্নীতিবাদ, সন্ত্রাস, চাঁদাবাদ সবগুলোকেই, এটা নির্বাচন কমিশনের সমস্যা, তারা মন্ত্রী হয়েছে, ভালো কথা। যারা যে পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে, যে সিস্টেমটা ঠিক করবে, ওটা তো ঠিক করা তাদের মধ্যে কোনো উদ্যোগ আমরা দেখি নেই, সেই জায়গাটা হলো আপত্তি। আমরা কিন্তু কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে না, আমরা হলো চাই সিস্টেমটার পরিবর্তন। এরপরে বিএনপি ক্ষমতায় আসুক, কে আসুক, এটা আমাদের দেখার বিষয় না। গণমাধ্যম নিয়ে আপনার মন্তব্য কি, যে গণমাধ্যম কি স্বাধীনভাবে ভবিষ্যতে চলতে পারবে, বা নতুন সরকার আসার পর, ধরেন এই যে আমরা টকশোতে তারেক রহমানকে নিয়ে তার মন্ত্রিসভা নিয়ে সমালোচনা করছি, এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা মিডিয়া ফিরছি কিনা, আর সমালোচনা সহ্য করার মন মানসিকতা তৈরি হচ্ছে কিনা? বাংলাদেশের গণমাধ্যম অনেক ভালনারেবল জায়গা রয়েছে, কিন্তু একটা অভূতপূর্ব পরিবর্তনও ঘটেছে। ট্রেডিশনাল যে টিভি স্টেশনগুলো, এগুলো অল্টারনেটিভ ছোটো ছোটো মিডিয়া দাঁড়াচ্ছে, বিশেষত মোবাইল জার্নালিজম এটা অনেক দূর এগিয়ে যাচ্ছে, এবং অনেকেই নিজেদের ফেসবুক রিলসের মাধ্যমে যে ধরনের তারা রিচ পাচ্ছে, মানুষের কাছে কানেক্টিভিটি করতে পারছে, ফলত ট্রেডিশনাল যে টিভি স্টেশনগুলো সেই জায়গায় তারা আবেদনও হারাচ্ছে। আবেদন তারা পাইতো, কিন্তু টিভি স্টেশনগুলো বিভিন্ন একজন দখল করে নিয়েছে, অমুক মন্ত্রী এই টিভি স্টেশন, অমুক এমপি এটা, এবং স্লটগুলো তারা ভাগ করে নিয়েছে টিভি স্টেশনগুলোর। কিন্তু আমরা সেই জায়গাটা বলি যে টিভি স্টেশনে অনেক ধরনের স্টাফ থাকে, লাইক দ্যাট, যারা হলো ডিরেক্টলি প্রোডাকশনের সাথে জড়িত থাকে, ক্যামেরাম্যান, ক্রু, তাদের যে স্যালারি, তাদের যে জীবনযাত্রা, এটার কারণে কিন্তু ভালো প্রোডাকশন আসা সম্ভব না। তারপরে এবার আসি জার্নালিস্ট যারা আছে, যারা মাঠে কাজ করে, তাদের মোবাইল করে নেওয়া হয়, ক্যামেরা কেড়ে নেওয়া হয়, এবং আপনি ভিডিও করে গিয়েছেন সেটা পাবলিশ করতে পারবেন না, সম্পাদক আপনাকে বাধা দিচ্ছে। তাহলে আপনার সাংবাদিকতার যে উচ্চ জায়গাটা, সেটা আপনি চর্চা করতে পারছেন না। সাথে সাথে আপনার যদি স্যালারির কথা বলি, যেই টাকা পায় ওই টাকা দিয়ে পকেট খরচও হয় না। এবং অনেক সাংবাদিক আছে যারা হলো 2-3 বছর সাংবাদিকতা পড়ে, তারপরও টাকার অভাব হলো প্রেমিকাকে বিয়ে করতে পারে না, যে স্যালারি পায় এটা দিয়ে নিজের পকেট খরচ চলে না, বিয়ে, মা বাবা তো অনেক দূরের কথা। আপনি একটা দেখেন যে বিভিন্ন জায়গায় যারা জার্নালিজম ডিপার্টমেন্টে পড়াশোনা করে, ওই জায়গাটাতে তারা বের হওয়ার পরে 12-13 হাজার টাকা শুরু করতে হয়। অনেকেই তাদেরকে গোল খাওয়ানোর চেষ্টা করা হয়, এটা প্যাশন। আর ভাই, পকেটে যদি টাকা না থাকে, পেটে খাবার যদি না থাকে, কি সাংবাদিকতা করবে? প্যাশন তো অনেক উড়ে যায় মানুষের, স্বপ্ন তো 1 দিন থাকে, 2 দিন থাকে না, 1 বছর থাকে, 2 বছর পর অনেক আর খুঁজে পাওয়া যায় না, ঝরে পড়ে যায় অনেকে। তো এই জায়গাটা হলো, আমরা ওই জায়গাটাই বলি যে এটাকে পরিবর্তন প্রয়োজন। আরেকটা হলো যে যারা মালিক হয়, এটা তো কোনো মিডিয়া যারা ব্যক্তিত্ব তারা মালিক হয় না, যারা সত্যিকারের সাংবাদিকতা মানুষের সামনে হলো এই বিষয়টা নিয়ে যেতে চায়, এটা হয় একটা ব্যবসায়ী গোষ্ঠী। যে ঠিক আছে, আমার ব্যবসায়ী গোষ্ঠীর পাহারা দেওয়ার জন্য কিছু কুকুর প্রয়োজন হয় বিভিন্ন জায়গায়, ঠিক আছে, তাহলে আমি কিছু মিডিয়া রাইখা দিই, আমি কিছু সাংবাদিক টাকা দিয়ে রাখি, যারা হলো এই কাজটা করবে। সে তার মন মানসিকতা এটা এমন, কিন্তু একজন সাংবাদিক তো এটা না। উনি অনেক সাংবাদিকতা তখন যখন চাকরি করতে আসে, তো মালিকের মন মানসিকতা এমন দেখে, কিন্তু সাংবাদিকতা জগতে যারা সাংবাদিক রয়েছেন তারা তো অনেক ব্যক্তিত্ব সম্পূর্ণ, তারা অনেক ক্রিয়েটিভ পারসন, তারা তো এটাতে ম্যাচ করতে পারে না, ফলত চাকরি চলে যেতে হয়, অথবা তার সাথে কনফ্রন্টেশন হওয়া শুরু করে। তো কেউ দলীয় দাস হয়ে যায়, তারা তো আসলে সাংবাদিক আমি মনে করি না। তো এটা আর আমূল পরিবর্তন প্রয়োজন আমি মনে করি। অনেক ধন্যবাদ। আমরা একটু অন্য আলোচনায় যেতে চাই, যে আপনি যে রাজনীতি করেন, আপনার আসলে রাজনৈতিক দর্শন কি? আপনি কোন দর্শনকে বিশ্বাস করে রাজনীতি করেন? আর এখন আপনার স্লোগানই বাকি। আপনি সম্প্রতি ফেসবুকে দেখেছি ইনকিলাব জিন্দাবাদ, চাঁদাবাজ মুর্দাবাদ, এটা কি আপনার রাজনৈতিক স্লোগান কিনা? আমার রাজনৈতিক জায়গাটা খুবই সিম্পল। আমি হলো এখানে ডেল্টা বেসিনে যারা মানুষ আমরা বসবাস করি, আমরা সুন্দর মতন থাকবো, খাওয়া দাওয়া করবো, পড়াশোনা করব, হ্যাপি একটা লাইফ লিড করব, যেটাকে লিভিং লাইফ বলে।
মানে একটা ভাইব্রেন্ট আমরা জীবন, এবং যে জীবনটা অনেক ডিগনিফাইড হবে এবং আমাদের একটা কালচার, সিভিলাইজেশন সব কিছু থাকবে। আমরা এমন একটা জীবন চাই। এই জীবনটা আমাদের বানাতে হবে, সেটার জন্য আমি রাজনীতি করি। আমি বলবো না আমি বামপন্থী, আমি ডামপন্থী, অথবা আমি মধ্যপন্থী, এত পন্থী আমি না। আমি মনে করি যে ভাই আমার পকেটে টাকা নেই, আমাদের চাকরির প্রয়োজন। আমি মনে করি যে ভাই আমি হসপিটালে যাইলে আমার বাচ্চার চিকিৎসা করাতে পারি না, আমার চিকিৎসাটা প্রয়োজন। আমি মনে করি যে কালকে আমার সন্তান স্কুলে ভর্তি হবে, আমার ভালো একটা এডুকেশন প্রয়োজন। আমি মনে করি যে আমার একটা ভালো ফরেন পলিসি প্রয়োজন, যাতে আমার বিদেশে যে ফরেনে প্রবাসী ভাইরা থাকে তাদের কাছে যে জেলে নিয়ে নেওয়া যায়, নিরাপদে থাকে, সেই মানুষগুলো নিশ্চয়তা বিধান করা। তো এই চাওয়াটাই আমরা বাস্তবায়ন করতে চাই। আমি এত বড় তাত্ত্বিকও না, কেন কিছু না। আমি একজন সাধারণ মানুষ, প্রতিনিয়ত আমার আশেপাশের মানুষগুলো যে সমস্যায় থাকে সেটার আমি সমাধান করতে চাই রাষ্ট্রীয় জায়গা থেকে। সেটাই হলো আমার রাজনীতি, এক নম্বর। দ্বিতীয় বিষয় হলো রাজনীতির যে স্লোগান এক এক সময় এক একটা আসে, এটা হলো প্রয়োজনে আসে। অর্থাৎ কখনো আপনার ইনকিলাবও স্লোগান হয়ে যায়, কখনো আজাদিও স্লোগান হয়ে যায়। বাংলাদেশের মানুষ জয় বাংলা তো পচিয়ে দিয়েছে। একটা মানুষ জয় বাংলা বলে স্পিরিট পেয়েছিল না 71-এর ওই সময়। আবারে হলো বাংলাদেশ জিন্দাবাদ বলে স্পিরিট পেয়েছে। আবারে হলো অভ্যুত্থানের সময়কে ইনকিলাব বলে স্পিরিট পেয়েছে। এটা হলো শাব্দিক চয়নে এক এক সময় এক একজনে একটা স্পিরিট পায়। কেউ বাবা বলে, কেউ আব্বা বলে, এক একজনে এক একটা বলে। এবার কিন্তু 21শে ফেব্রুয়ারিতে এই শব্দগুলো নিয়ে প্রচুর ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা হয়েছে যে আমরা বাংলা শব্দের ব্যবহার না করে অন্য দেশের উর্দু বা হিন্দি বা অন্য শব্দ, ফার্সি, এই শব্দের ব্যবহার আমরা বাড়িয়ে ফেলছি কিনা। আসলেই এই শব্দের আমাদের জাতীয় জীবনে প্রয়োজন রয়েছে। আমাদের 21শে ফেব্রুয়ারি, এটা যদি মনে করেন যে এটি 21শে ফেব্রুয়ারি শুধু বাঙালির নাকি, 21শে ফেব্রুয়ারি মানে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, সকল ভাষার প্রতি আপনার আবেগ অনুমতি। তো মুসলিমের অনেক সময় ভালো মানে অনেক ভাষা থাকে আরই। তো আমাদের সাউথ এশিয়াতে ইনকিলাব এটা আসলে কোনো মুসলিমের ভাষা আরই, এটাতে সে শক্তি পায়, সাহস পায়। এটা কোথায় থেকে এসেছে সেটা নিয়ে সে ভাবে না। এখন আপনার অনেক সময় আমাদের ওই যে বলেন আল্লাহ মেঘ দে, পানি দে, এটা ডোল পিটায় কৃষকরা হলো ধান তুলতো, সেটাতে আনন্দ পেত, শক্তি পেত। আবারই দেখা গেছে ইনকিলাব বলে আমরা যখন স্লোগান দিই আমরা সাহস পাই, এবং এটাতে অনেকে আতঙ্কিত হয়ে পড়ে যারা হলো সিস্টেমের বিরোধী তারা। ফলত তাদের শব্দ নিয়ে আপত্তি না, তাদের আপত্তির জায়গাটা হলো ওরা আসছে, আমারও তো শেখ হাসিনার মতন একটু খান খান করে দিতে পারে, তাদের আপত্তির জায়গাটা ওইটা। তো আমাদের জাতীয় জীবনে তো অনেকগুলো শব্দ রয়েছে, যেই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি, এবং অনেক ফার্সি, উর্দু শব্দ বাংলাতে প্রবেশ করেছে। এখন বাংলাতে যদি ইনকিলাবের শব্দ আমরা বলি তাহলে কি, এটার বাংলা কি? আজাদি শব্দের বাংলা কি? আজাদি শব্দের হলো ফ্রিডম বা স্বাধীনতা, ঠিক আছে না? কিন্তু আজাদির মধ্যে ইন্ডিয়া থেকে শুরু করে পুরো হোল সাউথ এশিয়াকে আমি কানেক্ট করতে পারতেছি, যার জন্য হলে এই শব্দগুলো আমরা উচ্চারণ করি। ইনকিলাব, আজাদি, ইত্তেফাক এগুলো তো পত্রিকারও নাম এবং দীর্ঘ বছর ধরে চলে আসছে। হ্যাঁ, ইত্তেফাক নিয়ে তো হলো মানে স্বাধীনতার সময় তো অনেক বড় ভূমিকা পালন করেছিল, এবং অনেকগুলা টিভি চ্যানেলের নামগুলো তো বাংলা, মানে বাংলা ওইভাবে নাই। আপনাদেরটা মনে হয় দীপ্ত টিভি বাংলা, তো আমাদের দোকানগুলোও তো এখনো বাংলা না। আমরা মনে করি বাংলা তো অবশ্যই ছড়িয়ে দিতে হবে। আপনি এই শব্দগুলা বলেন, কিন্তু হলো আপনার দলের নামও তো হলো ন্যাশনালিস্ট পার্টির। তো দ্যাটস দ্য ট্রু। তো আমরা তো বাংলার পক্ষে, এবং কিন্তু যে উদ্দেশ্যটা, যে দূরবসন্ধি তাদের, সেটা হলো খারাপ। যেই শব্দগুলো বলা যাবে না, অথবা এটার মধ্য দিয়ে তারা মূলত চায় তাদের যেই মানে ফেরাউনের রাজত্ব সেটাকে হলো বাস্তবায়ন করার জন্য। যে নির্বাচন কমিশনের আন্ডারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো, কেমন নির্বাচন হয়েছে? নিশ্চয়ই অন্য আগের নির্বাচনের চাইতে অনেক ভালো হয়েছে। দিনের ভোট রাতে যেটা হয়ে যেত, এবার আর রাতে ভোট হয়নি, দিনের ভোট দিনেই হয়েছে। হয়তো কিছু কিছু জায়গায় অভিযোগ রয়েছে। এই নির্বাচন কমিশনে নিশ্চয়ই সামনের স্থানীয় নির্বাচনগুলো করবে, স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন, আদার যে নির্বাচনগুলো আছে, আপনারা তার আন্ডারে নির্বাচন করবেন কিনা, বা এই নির্বাচন কমিশনকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? নির্বাচন কমিশনার যারা যে নিয়োগ যেভাবে হয় সেটার আমরা অনেক আগে বিরোধিতা করেছিলাম, এবং আমার কাছেও প্রস্তাবনা এসেছিল যে নির্বাচন কমিশনার সব দল থেকে এক একজন দিচ্ছে, আমাদের থেকেও একজন দেই। আমি যখন জাতীয় নাগরিক কমিটিতে ছিলাম, তো আমি এটা অপোজ করেছিলাম। এখন যারা নির্বাচন কমিশনার তারা নিয়োগ পেয়েছে, তারা শেখ হাসিনা আমলে যে একটা বানানো নিয়ম, ফ্যাসিস্ট, ওই নিয়ম দ্বারাই পেয়েছে। ফলে তাদের থেকে যে আমরা ভালো কিছু আশা করবো এটা আমরা মনে করি না। ফলত নির্বাচন কমিশনার যে নিয়োগ রয়েছে সেটার আমরা নিয়মও কিভাবে হতে পারে সেটাও বলেছে, যেটা সংস্কার বাস্তবায়নের কমিটির মধ্যে দিয়ে আসার কথা, যেটাকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয় বিষয় হলো, অনেক সময় থাকে না যে
পরিস্থিতি এমন করে যে মা বাবা বিয়ে মেনে নিতে বাধ্য হয় আর কি। তো আগে হলো শেখ হাসিনার আমলে হলো ধর্ষণ হইতো আর কি, জোর করে করতো। আর এখন পরিস্থিতিটা এমনভাবে বানাইছে, এখন ধরেন মানে ডিপ স্টেটের জায়গা থেকে এবং অনেকেই, তারপরে হলো ভারত, আওয়ামী লীগ, বিএনপি একসাথ হয়েছে যে ঠিক আছে আমরা এইভাবেই এই বাংলাদেশে এটা করব এবং আমরা এটাতে যাব। তো এখন যদি নির্বাচনে অংশগ্রহণ আমরা নাও করতাম তাহলে বলতো যে ওটা নির্বাচন বিরোধী, মানে এটা শাখের করাতের অবস্থা, উভয় সংকটের অবস্থা। তো আমরা যখন সংস্কার নিয়ে কথা বলতাম যে এরা নির্বাচন চায় না, বিচার নিয়ে কথা বলে নির্বাচন চায় না, তো এখন তো নির্বাচন হয়েছে, এখন সংস্কারের কেন বিরোধিতা করা হচ্ছে? এখন কোনো বিচারের বিরোধিতা করা হচ্ছে? যে মানুষটা ইনকিলাব স্লোগান দিয়ে বলেছে ঢাকা আসো, সে ইনকিলাব স্লোগানে বিরোধিতা করতেছে। যে মানুষটা হলো মানুষের কাছে হলো হাতে পায়ে ধরে কান্না করেছে যে ঠিক আছে আমাদের বাঁচাও, আমাদের অনেক নেতাকর্মী জেলে, সেই মানুষটা আবার এই মানুষকে হলো, যেমন আমি খোঁজ পেয়েছি যে আমার নামে একটা মামলা প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকে আমার আব্বা ফোন দিল, হলো ইনকোয়ারি গিয়েছে, খোঁজখবর নিচ্ছে, পল্টন থানা আমার নামে মামলা হয়েছে। তো যে সংস্কৃতির কারণে আপনি নিপীড়িত ছিলেন এবং খালেদা জিয়া এই সংস্কৃতির মধ্য দিয়ে ওয়ান কাইন্ড অফ খালেদা জিয়াকে মেরে ফেলা হয়েছে, সেই সংস্কৃতি আপনি আবার জন্ম দিচ্ছেন। তো এটা তো একটা বুকপিঠহীন মানুষের বুকপিঠ থাকলে তো কথার কোনো মর্যাদা থাকে। তো এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, সেই জায়গাতেও মনে করি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন যদি করতে হয় ইনস্টিটিউশন আকারে নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে। আদারওয়াইজ হলো এভরিওয়ান, বাংলাদেশের সবাই এটার জন্য সাফারার, তাদের প্রত্যেকে সাফারার হবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে যদি আপার হাউস তৈরি হয় সংসদে, আপনি এনসিপি থেকে আপার হাউসে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচনে আপনাদের প্রার্থী নিয়ে আলোচনা হচ্ছে, মাঝখানে আপনার কথা শুনেছি, পরে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার কথা শুনলাম। আপনাদের থেকে আসলে সিটি কর্পোরেশনে কে নির্বাচন করবেন? আমি যে উদ্দেশ্যটা নিয়ে এখন কাজ করতেছি, আমার বেসিক্যালি দুইটা বিষয় আমি কাজ করতেছি রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য। এটা হলো সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব, এগুলো বন্ধ। আর আরেকটা বিষয় হলো নির্বাচনী ব্যবস্থার হলে পরিবর্তন। আমি দুইটা বিষয় নিয়ে স্পেশালাইজড ওয়েতে কাজ করতেছি। দল যেটা সিদ্ধান্ত নিবে সেটা তো অবশ্যই রেসপেক্টফুল ওয়েতে আমি থাকবো, কিন্তু মানে আপার হাউসে যাওয়া অথবা সিটি কর্পোরেশনের মেয়র হওয়া, এটা যদি দল আমাকে সেই যেভাবে ঢাকা আর্টের দায়িত্ব দিয়েছিল যদি দেয় সেটা তো অবশ্যই ভালো জিনিস। কিন্তু আমি মানুষের মধ্যে অনেক মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে, আমি মানুষের সাথে অনেক বেশি কানেক্টেড হয়ে গিয়েছি, ফলত আমি মানুষের মধ্যেই অনেক বেশি কাজ করতে পারবো। অর্থাৎ আমি মনে করি যে বাহির থেকে আমার কাজের স্কোপটা বেশি। আর যদি যাওয়ার ওইখানে আল্লাহ অ্যাকসেপ্ট করে আমাকে, তো তাহলে তো আমি কাজ করব, সমস্যা নেই। আমার স্বভাবত জায়গাটা হলো আমি অনেক মাল্টি টাস্কার না, আমি ফোকাস ওয়েতে কাজ করি। তো ফলত যেমন আমার আগের ফোকাস ছিল শেখ হাসিনাকে ফেলাইতে হবে, এটা ফোকাসড এরিয়াতে কাজ করেছি। এখন আমার ফোকাসড এরিয়া সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ করতে হবে। আমি ফুলি কমিটেড এবং ডেডিকেটেড এটাতে। ফলত আমার যখনই কোথাও দায়িত্ব আসে আমি এটা সর্বোচ্চ জায়গা থেকে আমানতদারি দিয়ে হলো রক্ষা করার চেষ্টা করি। আমি 5 বছর পরে আপনার ফোকাস কোথায় থাকবে, বা 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? আমার আলটিমেট গোল তো বাংলাদেশে একটি নতুন সংবিধান নিয়ে আসা, যেই সংবিধানটা বাংলাদেশের সকলের হবে, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, বৈষম্যহীন, চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে এমন একটি সংবিধান নিয়ে আসা। যে সংবিধানটা ইন্ডিয়ান আধিপত্য থাকবে না, মানুষের উপর নিষ্পেষণ, জ্বালাতনের কোনো অস্ত্র থাকবে না। যে সংবিধানের মধ্য দিয়ে আমি নতুন বাংলাদেশ খুঁজে পাবো, যে সংবিধান থাকার কারণে কোনোভাবেই আমার 2022 আর ভবিষ্যতে শহীদ হতে হবে না। এই সংবিধান আমাকে সেফটি দিবে, রক্ষা করবে, নারীর অধিকার নিশ্চিত করবে, আলেম ওলামাদের অধিকার নিশ্চিত করবে, এমন একটা সংবিধান নিয়ে আসতে চাই। এবং বাংলাদেশের মানুষকে একটা ডিগনিফাইড জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে হলো বিদেশে গিয়ে সে বলতে পারবে যে আমি বাংলাদেশি, এবং বিদেশি মানুষও তাকে সালাম দিয়ে বলবে ওয়াও ইউ আর এ গুড পারসন, গুড সিটিজেন। এবং সেই জন্য তো আপনাদের ওই জায়গায় যেতে হবে যে সংবিধান সংস্কারের জন্য হয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হতে হবে, তারপরে ভোটাভুটি হবে, পাস হয়ে না হয় সেই সংবিধান তৈরি হবে। কিন্তু সেটা যদি কোনো কারণে না হয় তাহলে এই ব্যর্থতা কি আপনাকে কষ্ট দেবে শেষ পর্যন্ত? মানে ব্যর্থতা থাকতে পারে, কিন্তু আমার কাজের প্রত্যেকটা জায়গায় আমি ইম্প্যাক্ট হয়ে কাজ করতে চাই। আমার এই যে সংবিধান লাগবে, পরিবর্তন প্রয়োজন, সংস্কার প্রয়োজন, নিউ সেটেলমেন্ট প্রয়োজন, এই শব্দগুলো কিন্তু আগে ছিল না। আমরা তরুণ প্রজন্মের কাছে এগুলো ছড়িয়ে দিয়েছি। এবং আমি প্রত্যেকটা একদম আমি যতটুকু আমার এইজ রেঞ্জ কভার করেছি, আমি ক্লাস 5 পর্যন্ত, ক্লাস 5-এর যিনি বাচ্চা আছেন ওনার পর্যন্ত আমি রেঞ্জ কভার করেছি। ফলত আগামী হলো 50 বছর বা 100 বছর আমাদের এই সময়,
এবং সেই জায়গাটা থেকে আমরা মনে করি এই পরিবর্তন আমি যদি না পারি কোনো একজন মানুষ হয়ে দাঁড়িয়ে করে ফেলবে, সে স্বপ্নটা আমরা দেখি। তো সে যদি করে তখনই আমার ব্যর্থতা আবার গুছিয়ে যাবে। আর আমি যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় তাহলে আমি করে ফেলবো। তার মানে আপনারা একটা আদর্শের মতো করে আপনি আপনার কার্যক্রম চালাচ্ছেন, যে আপনি যদি শেষ পর্যন্ত এটা করতে নাও পারেন, আপনার পরের প্রজন্ম বা আপনার আদর্শে যারা বিশ্বাস করে তাদের মধ্যে থেকে কেউ হয়তো এক সময় করবে, এটাই কি আপনার বিশ্বাস? হ্যাঁ, এটা তো করবেই। আপনি যদি না করেন ভালো কিছু আপনার সন্তান করবে, সন্তান না করলে তার সন্তান করবে। আমাদের যারা পূর্বের প্রজন্ম যারা ভালো কাজ করে না, এই জন্য আমাদের কষ্ট বেশি করতে হচ্ছে। তারা যদি সব কিছু করে ফেলতো তাহলে তো আমাদের এত কষ্ট করতে হতো না, আমরা আরামে থাকতাম। আমাদের পরের প্রজন্মের কাছে এই ধরনের অভিযোগের বার্তা আমরা দিতে চাই না। তারা যাতে বলতে পারে না ওরা কষ্ট করে গিয়েছে, আমাদের জন্য অনেক সুন্দর করে গিয়েছে অনেক কিছু। অর্থাৎ এটা সবার ক্ষেত্রে নাও বলতে পারে। আমি যাতে আমার সন্তানকে ভালো একটা বাংলাদেশ দিয়ে যেতে পারি, আমি বাবা হিসাবে এটাই আমার কর্তব্যের জায়গা থেকে কাজ করে যাচ্ছি। আপনার যে এই যে ছোট্ট রাজনৈতিক জীবন বা বড় রাজনৈতিক জীবন যেটাই বলি, এই রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল কি, যেটা থেকে আপনি শিখেছেন এবং মনে হয়েছে যে না ওটা আসলেই ভুল ছিল, ওই ভুলটা যদি না করতাম তাহলে হয়তো আরেকটু বেটার কিছু হতো? রাজনীতিতে তো বড় ভুল আর ছোট ভুল অনেকগুলাই ভুল থাকে। আমাদের সবচেয়ে ভুলের জায়গাটা হলো আমাদের বিপ্লবী সরকারটা ঘোষণা করে দেওয়া উচিত ছিল, কিন্তু অনেক পরিস্থিতির কারণে আমরা পারিনি। যে বলেছিলাম সর্ব জায়গা থেকে আসে নাই। তো আমরা মনে করি যে ভবিষ্যতে ইনশাল্লাহ এটা পারবো। আর ভুলের জায়গাটা হলো আমরা অনেক কিছু আরও করতে পারতাম। আমরা বিএনপির ক্ষেত্রে অনেক স্কোপ দিয়েছে, তাদেরকে সুযোগ দিয়েছে, অনেক রাজনৈতিক দলের ক্ষেত্রেই। এই জায়গাগুলো যদি আমরা না দিয়ে তাদেরকেও একটা লাইনে নিয়ে আসতাম, তাহলে এই ধরনের আজকের যে ধরনের আশকারা তারা পেয়েছে সেটা পাইতো না। ছোট ছোট কয়েকটি প্রশ্ন দিয়ে আমরা শেষ করতে চাই। র্যাপিড না, র্যাপিডের মতোই আর কি, আপনি ছোট ছোট করেই উত্তর চাই, যদি লাইন 2-4 লাইন বড় হয় তো হতে পারে। আপনি যদি আগামীকাল ক্ষমতায় যান, প্রথম ফোনটা কাকে করবেন? কোনো রাজনীতিককে নাকি প্রশাসনের কোনো উচ্চ পর্যায়ের ব্যক্তিকে? প্রথম ফোন আমার মনে হয় আমার আম্মুকে করব। কারণ আমার আম্মু আমার অনেক জায়গায় একটা ইন্সপাইরেশনের জায়গা, এবং মানে উনি আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছে যে কোনো দুর্নীতি সন্ত্রাস এগুলোর সাথে জড়িত হওয়া যাবে না। ফলত আমার ছোটবেলা থেকে আমি কোনো ইরেগুলার মানে এই ক্ষেত্রে যে কোনো জায়গায় আমি করাপশনের ফ্রি থাকার চেষ্টা করেছি। ফলত আমার ইন্সপাইরেশনের জায়গায় সেটা ফোন দিব। দোয়া নিতে হবে। আপনার দল ক্ষমতায় এলে যদি আপনার বিরুদ্ধে আমরাই সাংবাদিকরা যদি লেখালেখি করি বা আপনার দুর্নীতি তুলে ধরি, সেই ক্ষেত্রে সেই সাংবাদিক কি নিরাপদ থাকবে কিনা? এটা শুধু লেখালেখি করবেন না, অফিসে গিয়ে এসে বলবেন যে এটা ঠিক করতে হবে, আমি বলবো ঠিক আছে, দ্রুত ঠিক আছে। হয়তো আপনাকে বলবো যে ঠিক আছে একসাথে করে ফেলি। ঠিক মানে আমার জায়গাটা হলো অনেকে আমার কাছে কাজ নিয়ে আসে যে ভাই এটা করতে হবে। তো আমি আবার বাংলাদেশে দেখি আইডিয়া বাস বেশি দেখি, মানে অ্যাকশনে কম লোক কাজ করে, সবাই আইডিয়া নিজের শো আপের জন্য বেশি কাজ করে। তো আমি তাদেরকে আইসে একটা কাজে ঢুকাই দিই, এই জন্য ভয়ে এখন আইডিয়া যারা দেয় তারা আসে না। আমি বলি যে ঠিক আছে, ও একটা আইডিয়া নিয়ে আসছে, ভাইয়া এটা করতে হবে। আমি বলি যে ঠিক আছে তাও চলো একসাথে করে ফেলি, 2 দিনে প্রজেক্টটা নামায় ফেলি। তো আপনারা যখন এরকম চিন্তা করবেন যে এটা করতে হবে, অফিসে চলে আসবেন, তখন একসাথে মিলে বসে 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 কাজ করে ফেলবো। তার মানে শুধু আইডিয়া না, সেটাকে অ্যাকশনে ক্রিয়ায় রূপান্তরিত করতে হবে। হ্যাঁ, আপনি কি কখনো রাজনৈতিক সুবিধার জন্য আদর্শের সঙ্গে আপোষ করেছেন? আমি আমার এতটুকু জীবনে আমি করি নাই। তবে অনেকে আমার প্রতি একটা, যেমন আমি যখন হলে ছিলাম তো আমাকে একজন বলেছিল যে আপনি তো ছাত্রলীগের আমলে হলে ছিলেন। তো আমি বললাম হলে থাকা তো আমার ভার্সিটিতে প্রিপারেশন নিয়েছি এবং হলে থাকা আমার অধিকার। ছাত্রলীগ যে আমার এই অধিকার ভাঙতে পারে নাই, এটা ফাইট করে আমি ছিলাম, এটাই তো সবচেয়ে বড় সফলতা। তো হয় এমন অনেক ক্ষেত্রে হয়, মোটা দাগে আমি ওই ধরনের কোনো কিছু, আমি কম্প্রোমাইজে কখনোই যাই না। এবারের প্রশ্নগুলোতে একদমই ছোট উত্তর নিতে চাই। আন্দোলন না নির্বাচন, কোনটা বেশি কার্যকর? আমি ডেমোক্রেসিতে বিশ্বাসী। জোট রাজনীতি প্রয়োজন না বাধ্যবাধকতা? প্রয়োজন। তরুণরা ব্যবহৃত হয় নাকি ক্ষমতাতায়িত হয়? তরুণরা যদি নিজেরা ক্ষমতা নেয় তাহলে ক্ষমতায়িত হবে, আর যদি লাঠিয়াল বাহিনী হিসাবে হয় তাহলে ব্যবহার হবে। প্রশাসন নিরপেক্ষ না রাজনৈতিক? প্রশাসন বর্তমানে এখনো রাজনৈতিক, নিরপেক্ষ না। গণমাধ্যম স্বাধীন না নিয়ন্ত্রিত? একটু বেশি নিয়ন্ত্রিত। সমালোচনা সহ্য করেন নাকি বিরক্ত হন? সহ্য করতে হবে। রাজনীতিতে সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি নাকি মেরুকরণ? রাজনীতিতে সবচেয়ে হলো সংস্কৃতির পরিবর্তন করতে হবে। আমাদের যে রাজনৈতিক যে কালচার, এটারই ফুলি পরিবর্তন করতে হবে।
আপনার সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি কি? আমার সবচেয়ে বড় রাজনৈতিক শক্তির জায়গাটা হলো মানুষ। সবচেয়ে বড় দুর্বলতা? সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হলো আমার প্রচণ্ড ঘুম আসে। এটা হলো আমার সবচেয়ে। তারপরে হলো আমি বেশি কাজ করার আমি 2 বছর হলো 2 ঘন্টা 3 ঘন্টার বেশি ঘুমাইতে পারি নাই। আর আমি একটু ঘুম কাতুরে আমি, আমার দেখা গেছে অনেক থিঙ্কিং করতে হয়, তো দেখা গেছে আমার ব্রেনের উপর অনেক প্রেশার পড়ে, তো ফলত অনেক প্রেশার তখন ব্রেন কাজ করতে চায় না ঠিকভাবে। তারপরেও কাজ করি। রাজনীতিতে বন্ধু বেশি নাকি শত্রু বেশি? রাজনীতিতে বন্ধু বেশি। শত্রু রাজনীতিতে আসলে শত্রু রাখতে হয় না। আপনি যদি রাজনীতিতে শত্রু রাখেন, আপনি রাজনীতি করতে পারবেন না। সবাই বন্ধু, বিএনপিও আমাদের বন্ধু, সবাই আমাদের বন্ধু। আমরা যে আপোষ করি, এটা কি কৌশল নাকি দুর্বলতা? কোথাও কোথাও কৌশল, কোথাও কোথাও আবার বেশি দুর্বলতার কারণে। আপনি যদি কোথাও দুর্নীতি করেন, তাহলে আপনার আপোষ করতে হবে, এটা এক ধরনের আপোষ। আরটা চিন্তা করলেন যে আপনি ঠিক আছে, আপনার আন্দোলনে মাঠে নামছেন, 5,000 লোক আছে, আপনি গেলে এখন পুলিশ আপনাকে পুরো সবাইকে মারবে, তখন আপনি পিছনে এসে 10,000 লোক নিয়ে আসলেন। তো এটাকে বলা কৌশলারি। আর আপোষ যেটা, এটা আসলে আপোষে। ভয় যে শব্দ, এটা কি রাজনীতিতে থাকা উচিত? থাকা উচিত না, রাজনীতিতে থাকা উচিত ভালোবাসা। ক্ষমতা লক্ষ্য না মাধ্যম? ক্ষমতা মাধ্যম। এই মাধ্যম দিয়ে আমরা কোথায় যাই? ক্ষমতার মাধ্যমে জনগণের সেবা, সেবাটা হলো আমাদের লক্ষ্য। আগামী 5 বছর আশা বেশি না আশঙ্কা? আশা রাখি বেশি, কারণ আশঙ্কা কারণ আমরা তো সরকারের একদম প্রেসিডেন্ট হাউস থেকে স্কুল কমিটি পর্যন্ত দেখে এসেছি। যেমন আমি দেখেছি পুরা সরকার, রাষ্ট্র কেমন, সবকিছু আমি জানি। ফলত এখানে যে আমাদের তরুণ প্রজন্ম রয়েছে, তাদের উপর আমরা আশা রাখি বেশি। শেষ প্রশ্ন করে শেষ করতে চাই, নতুন যে সরকার গঠন হলো, আপনারা সেই সরকারের বিরোধী দল, যদিও আপনি নির্বাচিত হতে পারেননি, হয়তো আপার কক্ষে আমরা আপনাকে পেতেও পারি। এবং নাসিরুদ্দিন পাটোয়ারিকে যেভাবে জনগণ চিনেছে, যে সে সবসময় প্রশ্ন করে, ডিবেট করে, সে সিরিয়াস বিষয়কে মজা করে খোঁচা দিয়ে যায়, এই প্রক্রিয়া চলতে থাকবে কিনা? আর আপনার একটি ভিডিও নিয়ে কথা বলতে চাই। আপনার বিরুদ্ধেই বায়তুল মোকাররমের সামনে বক্তৃতা হচ্ছিল, আপনি ঠিক তার পেছনে গিয়ে দাঁড়িয়েছেন, এবং যে ভদ্রলোক আপনার বিরুদ্ধে বলছিল, তিনি তাকিয়ে দেখেন যে আপনি সেখানে দাঁড়িয়ে আছেন। এইটা কি নাসিরুদ্দিন পাটোয়ারি নাকি নাসিরুদ্দিন হোজ্জার মতো? আমার সাধারণত যারা বিরোধিতা করে অথবা কোনো কিছুতে আমার ক্রিটিক করে, আমি তাদের কাছে যাই। অনেকে ফেসবুকে লেখালেখি করে, আমি তাদের বাসায় যেয়ে খাই, আড্ডা দিই, যে ভাই আমারটা কীভাবে আমি সংশোধন করব। ফলে তার সাথে আমি আলোচনা করি। আলোচনার মাধ্যমে হয়তো উনি সঠিক থাকে অথবা আমি সঠিক থাকি। ফলে আমি যদি সঠিক হয়, উনি আমার কাছে আসে, আর উনি যদি সঠিক হয়, তাহলে আমি চলে যাই। এটা সিম্পল জিনিস। আমার তো মারামারি কোনো কারোর সাথে করে লাভ নেই, এটা একটা বিষয়। আর দ্বিতীয় আরেকটা যে কোশ্চেন ছিল, এটা কি জানো? আমি বলেছি যে এটা কিভাবে, নাসিরুদ্দিন পাটোয়ারি কি এই ক্যারেক্টার, নাকি আমি নাসিরুদ্দিন হোজ্জা বলেছি, উনি তো কমেডি ক্যারেক্টার, আপনি কি ওইভাবে ইজি করে নেন কিনা? আমার অনেক তর্ক বিতর্ক কথা বলা, গত 15 বছর ধরে কিন্তু আমি আমার বেসিক যে জেনেটিক ইয়াটা, আমি কিন্তু খুবই সাংগঠনিক পার্সন। আমি অনেকগুলো সংগঠন গুছিয়েছি বাংলাদেশে। তো রাজনৈতিক ক্যাম্পে অথবা মানুষের সামনে কিন্তু আমি সচরাচর আসি না। আমি 2বার এসেছি। একটা হলো আমি সীমান্ত হত্যা বিরোধী যে আন্দোলনটা হয়েছিল, 54 ডেজ ছিলাম, এবং বাংলাদেশের কেউ এটা করার জন্য রাজি ছিল না তখন। আর হলো ঢাকা 8 ইলেকশন করার জন্য অনেকে রাজি ছিল না এখানে আরই। অর্থাৎ আমি ওইখানে 54 ডেজ পিপল সাইটে ছিলাম, আর 40 ডেজ ক্যাম্পেইনে এখানে পিপল সাইটে ছিলাম। আর আমি তো সাধারণত বিহাইন্ড দ্য সিনে কাজ করি। তো আমাকে যদি মানুষের সামনে দেখেন, তাহলে দেখবেন যে আমি এভাবেই আছি। আর যদি পিছনে দেখেন, হয়তো আমি বই পড়তেছি। আমি প্রচুর বই পড়ার চেষ্টা করি।